আমরা মনে করি এই বাজেটের যদিও কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় বলা হলেও আলটিমেটলি এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, তা বাজেটগুলো আয় করবেন কোথা থেকে সেটা বলতে হবে না ক্লিয়ারলি। আমাদের বাজেট কমিটির সদস্য বলতেছিলেন যে আমরা জুলাই পরবর্তীতে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল একটা চমৎকার বাস্তবসম্মত বাজেট হবে। আমরা গতকাল দেখলাম যে বিএনপি সরকার 26-27 সেশনে যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরও যদি অন্য কথায় বলি এটা একটা হোয়াইট হস্তি, বড় একটা হোয়াইট এলিফ্যান্ট যেটা আমরা বলি, অনেক বড় সাদা হস্তির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। আমরা মনে করি এই বাজেটের যদিও কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় বলা হলেও আলটিমেটলি এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। আপনাদেরকে কয়েকটা পয়েন্টে আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর, এই যে বাজেটের যে আকারটা রয়েছে এটা কমপ্লিটলি একটা কাল্পনিক অ্যান্ড ইউটোপিয়ান হয়েছে। যেমনটা বলেছে যে ইশতেহার ভিত্তিক একটা বাজেট হয়েছে। বাজেট নর্মালি যেভাবে হয় সংখ্যা ভিত্তিক অ্যালোকেশন হয় সেই স্টাইলে এখানে হয়নি। এবং এখানে আমার মনে হচ্ছে যে এত বড় বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতাকর্মীদের পকেট ভারী। এইটাকে সামনে রেখে করা হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নবোধক। কারণটা হচ্ছে একবারে 18% বাজেট বেড়েছে গত বছরের তুলনায়, এবং যেখানে এরকম একটা ভঙ্গুর অর্থনীতি আমরা উত্তরাধিকার হয়েছি এবং একটা ঋণ নির্ভর অর্থনীতির মাঝে আমরা এরকম একটা কাল্পনিক বাজেট আমরা বাজেটের উচ্চবিলাস জনগণের সাথে এটা একটা অন্যরকম বিষয় ঘটেছে। 2 নম্বর যেটা দেখি, এই বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, তা বাজেটগুলো আয় করবেন কোথা থেকে সেটা বলতে হবে না ক্লিয়ারলি। আহরণের আপনি একটা সংজ্ঞা দিলেন, ঠিক আছে, এনবিআরকে বললেন যে আপনি এত কোটি টাকা দিবেন আমাদেরকে। এই এনবিআরকে এন্ট্রিমের সময় যেন স্বচ্ছভাবে জনগণের ন্যায্যভাবে করগুলো আসে এটার জন্য সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ওই সময় কোনোভাবে এটা হলো না। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন দিয়েছে এটাকে যেন সংস্কার করে আমাদের করটা যথাযথভাবে আসে। আনফর্চুনেটলি সেটাতে বড় বাধা দিয়েছেন। আপনারা বড় দল হিসাবে এটা নিয়ে কোনো কথাই বলেন নাই। যে এখন আপনি যে এনবিআরকে বাজেট দিয়েছেন 6 লক্ষ প্লাস কোটি টাকা এবং আয় কর করবেন 96-95 কোটি টাকায়, সেটা কোনোভাবেই কিন্তু এটা আয় করা সম্ভব নয়। আমরা লাস্ট বাজেট পর্যন্ত দেখেছি আমরা 3,30,000 কোটি টাকা এখন পর্যন্ত উদ্র হয়েছে। তাহলে আপনি কিভাবে হাফ বাজেট আপনার মিসিং এখানে রয়েছে। সুতরাং লক্ষ্যমাত্রা আহরণের যে সিস্টেম কথা বলা হচ্ছে সেখানে কমপ্লিটলি আমাদের ইকুয়েশন কোনোভাবেই এখানে 6,90,000 কোটি টাকা উত্তোলন হবে না, বরং ম্যাক্সিমাম 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা হবে। তার মানে এখানেও 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকতেছে। সুতরাং আপনাকে বললাম আমি কলা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকা নাই। কাইন্ড অফ প্রতারণা হয়। জনগণকে বলতেছেন এই বাজেট দেবো, এই করবো, এত এত অ্যালোকেশন, শুনে তো খুব ভালো লাগতেছে, আমি তো সব কিছু পেয়ে যাবো। আলটিমেটলি কিন্তু আমার টাকা নাই। কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটসাট করবেন, বলবেন যে আমাদের বাজেট ঘাটতি, সুতরাং আমরা এটা দিতে পারতেছি না। তাহলে বাজেট সংকোচন করে ফেলবেন সামনে। এটাকে অন্যভাবে আপনি করতে পারেন আর কি। 3 নম্বর যেটা আছে, বাজেট ঘাটতির সাথে যে ব্যাংক ঋণের একটা ইস্যু আছে, দেখবেন আপনারা আয়ের সোর্সের ক্ষেত্রে এটাকে বলে ক্রাউডিং আউট অফ, এটা একটা ইফেক্ট আছে। এটা একটা সিস্টেম হলো, আমরা বলছি 2 জায়গা থেকে ব্যাংকিং ঋণ নিব আমরা। কোথা থেকে ঋণ নেবেন? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা জানেন কি না, আমাদের কিন্তু প্রায় 10 লক্ষর অধিক কোটি টাকা বৈদেশিক ঋণ রয়েছে, আর এখানে লোকালি হচ্ছে 8 লক্ষ কোটি টাকা ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নিয়েছেন। এটা যদি আবার 1 লক্ষ বাড়ে, এখনকার হিসেবে 1 লক্ষ 12 আর 1 লক্ষ সামথিং, এই যে আবার 19-20 লক্ষ কোটি টাকার আপনি কি নিলেন, ঋণ নিলেন। এইভাবে যদি ঋণ একটা নিয়ে থাকেন তাহলে ইন্টারনাল ব্যাঙ্কগুলোর অবস্থা আপনি দেখেন। ব্যাংক ক্লিনিক্যালি অনেকগুলো ব্যাংক ডেথ হয়ে গেছে।
এক্সিম ব্যাংক বলে অনেক ইসলামী ব্যাংক, সব ব্যাংকে মোটামুটি টাকা নাই, শূন্য অবস্থা, সংস্কার করেন নাই, বরং ব্যাংক রেজুলেশন করে এস আলমকে দেওয়ার মতো কাজ ঘটেছে। এইরকম একটা ভঙ্গুর ব্যাংকের সিস্টেমের মধ্যে আমরা মনে করি এই বাজেটে ব্যাংকিং সংস্কার নিয়ে কোনো স্পেসিফিক কথা হয় নাই, ব্যাংক রেগুলেশন নিয়ে খুব বেশি কিছুই হয় নাই। অনেক ব্যাংক ডেট মানুষকে বোঝানো হচ্ছে আমাদের 66-68টা ব্যাংক রয়েছে, এত ব্যাংক রয়েছে, এখান থেকে আমরা টাকা নেব, কিন্তু টাকাটা এখান থেকেও পাবেন না। তখন আপনার অল্টারনেটিভ অপশন থাকবে আপনি টাকা ছাপানো, টাকা ছাপাইলে আপনি ইনফ্লেশন হবে, কিন্তু আপনি বলছেন আপনি ভ্যাট কমিয়েছি। সুতরাং এই জায়গাটাতেও জনগণের সাথে বোঝা যাচ্ছে যে একটা প্রতারণা সামিল হয়েছে এবং একটা দিক নির্দেশনা খুব বেশি ক্লিয়ারলি আসে নাই। 3 নম্বর আরেকটা জিনিস দেখেন, আমাদের টিন অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশে 1,28 কোটির মতো, এর মধ্যে আমাদের ভ্যাট ট্যাট দেয় কত, 15 লক্ষ, 44 লক্ষের মধ্যে অ্যাকুরেট ভ্যাট দেয় 16 লক্ষ আর কি। তো এই 40 লক্ষ ট্যাক্সের আন্ডারে আছে আমাদের, কিন্তু তার মধ্যে একুরেট ট্যাক্স দেয় হচ্ছে প্রায় 16 লক্ষর মতো। তো সেখানে দেখেন আপনি আবার নতুন করে সংযুক্ত করলেন যে কোনো একজন ব্যক্তি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন সার্টিফিকেট লাগবে, তারপরে মানুষ আর ফর্মাল চ্যানেলে যে টাকা লেনদেন করবে সেটাও করতে তারা ভয় পাবে। তার মধ্যবিত্তরা যা অনেক লো ইনকাম, তার ট্যাক্সের ভয়ে তারা করবে না। সুতরাং ইনফর্মাল ইকোনমি যদি বেশি হয়ে যায়, আপনি আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু অন্য জায়গায় আমাদের ইকোনমিতে বিনিয়োগ আসবে না, কারণ ব্যাংকে টাকা নেই, মানুষ টাকা রাখবে না। সুতরাং এটা একটা অনেকের জন্য সমস্যার কারণ হিসেবে দাঁড়াবে।